আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং অত্যন্ত কার্যকরী একটি ভিডিও হবে। যারা বিশেষ করে ড্রাগন চাষ সাথে যুক্ত আছেন এবং ড্রাগন চাষ করবেন, ছোট ড্রাগন গাছ এবং বড় ড্রাগন গাছ সবার জন্যই মোটামুটি একটা পারফেক্ট শিডিউল মেনটেন করে আমরা যে সকল কার্যক্রমগুলো করে থাকি ড্রাগন বাগানে, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটি তৈরি করছি। দর্শক, যারা এই ভিডিও দেখে এগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন তারা বারবার ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওতে বিভিন্ন দিকগুলো থাকবে। এটা আগেই বলে রাখলাম আর কি। তো শুরু করি। দর্শক, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ 2026 সাল। আমি রয়েছে আমাদের ড্রাগনের নিউ প্রজেক্টে। এই বাগানটা আমরা গত বছর নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে আমরা প্লান্টেশন করেছিলাম। সেই হিসাবে এই বাগানটার বয়স 1 বছর পূর্ণ হয়েছে। সামনের সিজনে এখান থেকে মোটামুটি আমরা 10 থেকে 15 কেজি করে বা 15 কেজি আমাদের টার্গেট আছে। এখান থেকে আমরা প্রত্যেক পিলার থেকে ফল আমরা হারভেস্ট করব। তবে আমাদের এই সাইডটা কিন্তু দক্ষিণ সাইডটা আমাদের সম্পূর্ণ ওই বাগান দ্বারা আচ্ছাদিত, পূর্ব সাইডটা ফাঁকা আছে। এই জন্য আমাদের ওই সাইডটা আমরা একটু ফলন কম পাবো। এখানে গড়ে পারে যে আমাদের 10 কাঠা 16-17 শতক জায়গা হবে, 10 কাঠার মতো জায়গা হবে। তো এটার ভিডিও আর কি দেওয়া হয় না, তো এটার ভিডিও দেওয়া হয় না জন্য এই বাগান থেকে এই ভিডিওটি করছি, গুরুত্বপূর্ণ ভিডিওটি। দর্শক, শুরু করি। প্রথমে ড্রাগন চাষের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা হয়, আমাদের প্লান্টেশনটা আমরা যখন করি, অর্থাৎ গাছ রোপণ করার পর থেকে আমাদের মূল কাজ থাকে ঘন ঘন সেচ দিয়ে গাছগুলো শিকড় লাগানো এবং নতুন ডগা গজানো। সেই ক্ষেত্রে 1.5 মাস পর থেকে আমাদের জৈব সার এবং রাসায়নিক সার অল্প অল্প করে দিতে হয়। রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা এই সময়টা ইউরিয়া, ড্যাপ এবং জিপসাম এই সারগুলোই মোটামুটি 6 মাস আমরা একটু বেশি দিয়ে থাকি। অন্য রাসায়নিক সার তেমন দিই না। সাথে আমরা হিউমিক অ্যাসিড এবং দানাদার কীটনাশক দিই। তাহলে আমরা ছোট গাছগুলোতে প্রথম রোপণের 1.5 মাস পর থেকে আমরা ইউরিয়া, ড্যাপ, জিপসাম, হিউমিক অ্যাসিড এবং দানাদার কীটনাশক এই 5টা আমরা মূলত দিয়ে ঘন ঘন সেচ দিই। আর হচ্ছে ডগায় যে যখন এইরকম কচি ডগা বের হয়, এই সময়টায় যত্নটা অত্যাধিক পরিমাণ যত্ন নিতে হয়। অথবা যে এরকম যখন কচি ডগা বের হয় এই সময়টায় কিন্তু আপনার বেশ কিছু পোকা অ্যাটাক করে, মানে লেদা পোকা, তারপরে ডগা ছিদ্রকারী পোকা, মাকড়, শোষক পোকা ইত্যাদি পোকাগুলো কিন্তু এই ডগা অ্যাটাক করে ডগা নষ্ট করে ফেলে। আর এই মাথা একটু যদি বসে, এই মাথাটা বসে যায় আর বড় হয় না, অথবা খেয়েই নষ্ট করে ফেলে। তো এই সবগুলো সমাধানের জন্য শিডিউল মেনটেন করতে হয়। কিন্তু কি শিডিউল মেনটেন করতে হয়? যেমন প্রতি সপ্তাহে, শীতের সময় বিশেষ করে প্রতি সপ্তাহে কীটনাশক দিতে হয়। যেমন অ্যাবামেট্রিন বেনজয়েড গ্রুপের কীটনাশক, অথবা লেদা মারা এবং ডগা ছিদ্রকারী যে কোনো তরল কীটনাশকও দিতে পারেন। দানাদার কীটনাশকও, দানা জাতীয় যেটা স্প্রের মাধ্যমে দিতে হয় সেটাও দিতে পারেন। আমরা সাধারণত অ্যাবামেট্রিন বেনজয়েডটা দিয়ে থাকি, প্রত্যেক লিটারে 1 গ্রাম হারে দিয়ে থাকি। এর সাথে আমরা দিয়ে থাকি হচ্ছে 55 এসি, যেমন 55 এসি কীটনাশক, যেটা হচ্ছে আপনার থাকে, 2টা উপাদান থাকে, ক্লোরিফাইরিফাস এবং সাইপারমেথিন থাকে। ওইটা আমরা ওর সাথে দিই। কখন আমরা অ্যাবামেট্রিনের সাথে আমরা এমিটা ক্লোরফিট গ্রুপের কীটনাশক দেই, এটাও দেই। এটাগুলি সবই কিন্তু এই পোকাগুলোকে দমন করার জন্য সাহায্য করে। এরপর আমরা মাকড়নাশক দেই হচ্ছে অ্যাবামেট্রিন গ্রুপ 1.8 ইসি। এই কীটনাশকটার নাম 1.8 ইসি, গ্রুপ হচ্ছে অ্যাবামেট্রিন। এটা মাকড়নাশক, এটা আমরা দেই। তো দর্শক, মাকড়নাশক, এরপরে আমাদের শোষক পোকা এবং মাকড়নাশকের জন্য আরেকটা কীটনাশক কাজ করে 2.5 ইসি, যেটার গ্রুপের নাম হচ্ছে ল্যামডা থাইহ্যালোথিন।
এই ল্যামডা থাইহ্যালোথিন 2.5 এটা কার্যকরী একটা কীটনাশক। এটা আপনারা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপ কীটনাশকের সাথে আপনারা দিবেন। তার মানে লেদা এবং ডগাচিত্রকারী যে কীটনাশক এইটা আপনারা 15 দিনে একদিন অবশ্যই দিবেন, অবশ্যই সারা বছরই 15 দিনে একদিন দিবেন। আর যখন একটু বেশি অ্যাটাক দিবে তখন 7 দিন পর পর দিবেন। কিছু কিছু সময় এই লেদা এবং ডগাচিত্রকারী প্রচণ্ড অ্যাটাক করে, যেমন চৈত মাসে যখন ওই যে আপনার চৈতালি ফসলগুলো কাটে, মাঠের ফসল আস্তে আস্তে শেষ হয় কাটা, তখন ওই লেদাগুলো এবং ডগাচিত্রকারীগুলো বেশি অ্যাটাক। ওই সময় কিন্তু ঘন ঘন এবং খুব হাই কোয়ালিটির আপনার লেদানাশক এবং কীটনাশক দিতে হয়। বিশেষ করে যেমন থাইমাতাকজম গ্রুপের কীটনাশকও ওই সময় দিতে হয়। তো এগুলো খেয়াল রাখতে হয়। বা যখন বেশি অ্যাটাক দেখবেন তখন আরও পাওয়ারফুল, শুধু অ্যাবামেকটিন বেনজয়েড দিলে হবে না লেদা মারার বা ডগাচিত্রকারী, ওর সাথে তরলও দিতে হবে, অথবা থাইমাতাকজম গ্রুপের কীটনাশকও কিন্তু দিতে হবে। তাহলে এগুলো কীটনাশক গেল। এই কীটনাশকগুলো কিন্তু আমাদের ড্রাগনের জন্য শিডিউল মেনটেন করে দিতে হবে। আর সবচাইতে সাশ্রয় হিসাবে কীটনাশক দিতে চাইলে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার অমাবস্যা এবং পূর্ণিমা। দেখবেন যে চাঁদের 12 তারিখ 13 তারিখ এই 2 দিনের মধ্যে অমাবস্যা পূর্ণিমা লাগে। চাঁদের 12-13 তারিখে আপনারা এই 2 তারিখের মধ্যে আপনারা হচ্ছে এই কীটনাশক যেগুলো আছে, যেগুলো বললাম, এই ডোজগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময়টাই কিন্তু নতুন আপনার ডিম থেকে তাদের নিম হয় বা কীড়া তৈরি হয়, মানে পোকার। তো এই সময় কীটনাশক দিলে ওইগুলো আর হতে পারে না, হলেও নষ্ট হয়ে যায় ছোট অবস্থায়, কীড়া অবস্থাতেই। এই জন্য এই আর হচ্ছে অমাবস্যা চাঁদের যখন দেখবেন যে 26 তারিখ পার হয়ে যায়, অর্থাৎ 27 তারিখ 28 তারিখ 29 তারিখ এই 3 দিনের মধ্যে অমাবস্যা লাগে, এই সময়টা আপনারা কীটনাশকগুলো দিবেন। এই সময়টা যখন আপনারা এই কীটনাশক দিবেন, তার মাসে যদি চাঁদের মাসে হিসাবে যদি 2 বার দেন, তাহলে কিন্তু কীটনাশক আর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। এই 2টা শিডিউল অবশ্যই মেনটেন করে এই সময় এই কীটনাশকগুলো 2 ভাগে ভাগ করে কিন্তু দিবেন। মানে লেদা মারা বা ডগাচিত্রকারী মাসে এই 2টা সময় দিবেন। এর সাথে কখনো আপনারা 2.5 এসি ল্যামডা থাইহ্যালোথিন দিবেন, এবং কখনো দিবেন হচ্ছে আপনার অ্যামিটাক্লোরফিড দিবেন, এবং কখনো আপনারা হচ্ছে 1.8 এসি অর্থাৎ মাকড়নাশক অ্যাবামেকটিন এইটা দিবেন। তাহলে এই মোটামুটি গেল আপনাদের কীটনাশকের ডোজ এবং কখন দিতে হবে কী অবস্থায়। এবার ছত্রাকনাশক শীতের সময় সবচাইতে যেটা অ্যাটাক করে এই নতুন ডগাগুলোতে, এই যে দেখুন এরকম লালচে মরিচা পড়া দাগ পড়ে, এটাকে রেড রাস্ট বলা হয়। এইটা সাধারণত শীতের এই যে সময় যে কুয়াশা পড়ে, কুয়াশায় বিন্দু বিন্দু জল জমে থাকে দীর্ঘ সময় ধরে, সহজে শুকাতে চায় না, এর কারণেই সহজেই এক ধরনের ছত্রাক এবং এর সাথে ব্যাকটেরিয়া বা ভাইরাসও থাকতে পারে, সব মিশালে আর কি এরকম একটা অ্যাটাক হয়, খুব ভালো অ্যাটাক হয়। এই সময়টা কিন্তু আপনার কপার গ্রুপের, কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের আপনারা হচ্ছে ছত্রাকনাশক দিবেন। এটা যেমন ব্লাইটক্স আছে, স্কোয়াডের আপনার হচ্ছে কপার ব্লু আছে, তারপর হচ্ছে কপার হাইড্রোক্সাইডের গ্রুপের একটা আছে যেমন চ্যাম্পিয়ন আছে, এইগুলো আপনারা ব্যবহার করবেন। গ্রুপ কপার অক্সিক্লোরাইড ওভার কপার হাইড্রোক্সাইড, এই দুই ধরনেরই হয় কপার গ্রুপের, যে কোনো একটা গ্রুপ দিলেই হবে। তো এই 2টা অবশ্যই দিবেন। কপারের সাথে অন্য কীটনাশক ছত্রাকনাশক কিছুই মিক্সার করবেন না। তবে আমরা আমাদের অভিজ্ঞতা দেখছি কপার গ্রুপের ছত্রাকনাশকের সাথে যদি কার্বনডাজিম গ্রুপ, শুধু কার্বনডাজিম আছে, এই ছত্রাকনাশকটা যদি মিক্সার করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করবে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কপার প্রতি লিটার 2 গ্রাম এবং কার্বনডাজিম প্রতি লিটার 2 গ্রাম, এটা ব্যবহার করবেন। তাহলে মোটামুটি এই রেড রাস্টের দাগটা পড়বেও না, পড়লেও আস্তে আস্তে ওই জায়গায় শুকায় যাবে। এই যে যেমন এগুলো রাখছিলাম আমার দেওয়ার পরে এগুলো শুকায় গেছে, এটা গতবারকার দাগ, কিন্তু এই যে গতবারকার দাগ। তো না হলে কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় পছন্দ হয়ে যাবে। আর কীটনাশকের যে কীটনাশকের নামগুলো বললাম, গ্রুপ বললাম, ওইগুলো কিন্তু
প্রতি লিটারে আপনার ওই রকম 1.5 থেকে 2 মিলি করে দিতে হবে। আর যেগুলো পাউডার বা দানা আছে সেগুলো গ্রাম হয়, ওইগুলো প্রতি লিটারে মনে করেন প্রতি লিটারে 2 গ্রাম করে দিবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। কীটনাশক ছত্রাকনাশকগুলো ডোজই অধিকাংশই দেখা যাচ্ছে যে আপনার লিটারে 2 মিলি বা 2 গ্রাম করেই দিতে হয়। এটা একটা সাধারণ থিম, আপনারা যদি মনে রাখেন তাহলে সহজেই কি পরিমাণ দেবো এটার প্রশ্ন আর সহজে করা লাগবে না। আপনারা যদি চোখ বন্ধ করে যে কোনোটা প্রত্যেক লিটারে তরল হলে 2 মিলি, আর যদি পাউডার বা দানাদার হয় তাহলে গ্রাম হয়, তাহলে প্রতি লিটারে 2 গ্রাম এভাবে দিবেন, তাহলে আর ওইটা টেনশন নেই। তো এরপরে ছত্রাকনাশক আমরা দেই, যেমন এই সময় আপনার হচ্ছে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটা দিবেন। এটা হচ্ছে প্রোটেকশন করে, যে কোনো রোগ জীবাণু আসতে বাধা, মানে ছত্রাক আসার আগে ওটা প্রোটেকশন করে, বাধা দেয়। এই জন্য এই সময়টা আপনারা ম্যানকোজেব দিবেন। আবার যেমন ম্যানসার আছে, বা এই ম্যানসারের মতো আরও কিছু ছত্রাকনাশক আছে, মানে ওর মধ্যে 2টা উপাদান থাকে, ম্যানকোজেব এবং কার্বনডাজিম, ওটাও এখন বেশি ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা আরও ছত্রাকনাশক ব্যবহার করি, যেমন হচ্ছে অ্যামিস্টার টপ, সিনজেন্টার হচ্ছে আপনার সিজোফেন, আমাদের শামীম ভাইয়ের যে নতুন কোম্পানি আছে হেড অ্যান্ড অ্যাগ্রো সায়েন্স, ওইটার আপনার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, এগুলো সবগুলোর মধ্যেই আপনার উপাদান আছে অ্যাজোস্টোবিন এবং ডাইফেনোকোনাজল। এই 2টা ছত্রাকনাশক মিলে এই 2টা গ্রুপের ছত্রাকনাশক নিয়ে এই ছত্রাকনাশকটা তৈরি হয়, যেটা সিনজেন্টার সবচাইতে বহুল মানুষ চিনে অ্যামিস্টার টপ নামে। তো সেটার মধ্যে এই 2টা উপাদান থাকে। তো এইটা আপনারা মাঝে মধ্যে স্প্রে করবেন। এরপরে আরও কোনাজল গ্রুপের আছে, যেমন পপিকোনাজল, ডাইফেনোকোনাজল, আমি গ্রুপ বলতেছি কিন্তু, পপিকোনাজল, ডাইফেনোকোনাজল, তারপরে টেবুকোনাজল, তারপরে হেক্সাকোনাজল, এগুলোও কিন্তু ড্রাগনে মাঝে মধ্যে ঘোরায় ফিরে স্প্রে করবেন। এবং এই প্রত্যেকটা তরলের সাথে অবশ্যই একটা পাউডার দিবেন, হয় আপনার কার্বনডাজিম গ্রুপ অথবা ম্যানকোজেব গ্রুপ অথবা ম্যানসা, যেটার মধ্যে কার্বনডাজিম এবং ম্যানকোজেব আছে, এই 2টাই ওটার সাথে যে কোনো একটা কোনাজল গ্রুপের আপনারা দিবেন। তাহলে ছত্রাকনাশক এবং কীটনাশক সমস্যাগুলো আপনারা থাকবে না। এবং দেখা যাচ্ছে যে আপনার প্রতি সপ্তাহে আসলে একবার করে ড্রাগন বাগানে স্প্রে দিতেই হবে প্রতি সপ্তাহে। এর মধ্যে কীটনাশক আপনার এটা রাখবেন যে 15 দিনের মধ্যে যেন একবার পরেই, এবং ছত্রাকনাশকগুলো যেন 15 দিনের মধ্যে একবার পরেই। এবং এই সময় শীতের সময় একটু বেশি দিবেন, যে 15 দিন পর পর অবশ্যই কপার গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করবেন, আর অন্যান্য গ্রুপেরগুলো আর 15 দিন পর, বা অর্থাৎ প্রতি সপ্তাহে এখন আসলে ছত্রাকনাশকটা পড়বে। এক সপ্তাহে আপনার এই যে হয়তো কার্বনডাজিম বা ম্যানকোজেবের সাথে আপনি যে কোনো একটা কোনাজল দিবেন, অথবা অ্যামিস্টার টপ গ্রুপের ওইটা দিবেন। আরেক সপ্তাহে যে আপনি হচ্ছে কপার অক্সিক্লোরাইড দিবেন, পারলে তার সাথে কার্বনডাজিমটা দিয়ে দেন, তাহলে ছত্রাকজনিত সমস্যা আর থাকবে না। তো এই তো হচ্ছে ছত্রাক এবং কীটনাশকের অবস্থা। এরপরে আসি আমরা পিজিআর আমরা দিয়ে থাকি। পিজিআর মধ্যে আমরা মিরাকুলান দিই। মিরাকুলান যদি এই সময় দেওয়া যায়, এই ডগাগুলো দ্রুত ডেভেলপ হবে। এর সাথে আমরা হচ্ছে দিতে পারি অনুখাদ্য জাতীয় খাবার, যেমন হচ্ছে বোরন, তারপরে জিঙ্ক, যেগুলো স্প্রে করা যায়। এরপরে হচ্ছে আপনার এনপিকেএস, এর মধ্যে 4টি উপাদান থাকে স্প্রে করার, যেমন হচ্ছে আমেরিকান এনপিকেএস আছে, এটা পাওয়া না গেলে আপনারা এশিয়ার হচ্ছে ভিটামিক্স আছে, এর মধ্যে বেশ কিছু উপাদান আছে, এগুলো আপনার স্প্রে, তাহলে গাছের ডগাগুলো দ্রুত ডেভেলপ হবে। রাসায়নিক সার যদি গাছের গোড়ায় দিতে একটু লেটে হয়, তাহলে এইগুলো খাবারগুলো ক্যারি করবে। গাছের গোড়ায় অবশ্যই আপনারা কি করবেন, জৈব সার দিবেন বছরে 2-3 বার বা 2 বার, বেশি পরিমাণে। রাসায়নিক সার শীতের সময় যখনই সেচ দিবেন, কিছু না কিছু রাসায়নিক সার দিবেন অল্প অল্প পরিমাণে। হিউমিক অ্যাসিড দিবেন মাসে 2 মাস পর পর হিউমিক অ্যাসিড দেবেন অল্প অল্প। আর হচ্ছে দানাদার কীটনাশকে দিবেন 2 মাস 3 মাস পর পর একবার করে, প্রতি আপনার হচ্ছে 1 বিঘায় 33 শতক 1 বিঘায় 2 কেজি করে আপনার দানাদার কীটনাশক দেবেন। সেচ অবশ্যই জমি শুকনো মৌসুমে যদি এরকম শুকে যায়, অবশ্যই সঙ্গে সঙ্গে সেচ দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর
যে ডগাগুলো আপনার দরকার কাঙ্ক্ষিত ডগাগুলো রেখে অতিরিক্ত ডগা এই দেখেন যেমন আমরা কেটে ফেলে দিছি, এভাবে অতিরিক্ত ডগাগুলো সেটা গোড়ায় হোক আর উপরে হোক ডগাগুলো কেটে কিন্তু ফেলে দিতে হবে। আমরা যদি ফেলে না দেই তাহলে কাঙ্ক্ষিত ডগাগুলো দ্রুত ডেভেলপ হবে না। এই জন্য দ্রুত ডেভেলপের জন্য আমাদের কিন্তু এই অতিরিক্ত ডগাগুলো সেটে ফেলে দিতে হবে। দর্শক, ভিডিওটি বড় হলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওর অনেকগুলো দিক রয়েছে। কীটনাশক নিয়ে আলোচনা করেছি, কীটনাশকের বিভিন্ন দিক, পরিমাণ, গ্রুপ, ছত্রাকনাশক এর পরিমাণ, গ্রুপ, দিক, কখন কোনটা দিতে হবে, তারপরে অনুখাদ্য, পিজিআর, তারপরে হচ্ছে আপনার সার, রাসায়নিক সার, জৈব সার নিয়ে আলোচনা করেছি। তো আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। আপনারা এটা যার যে অংশ যেখান থেকে বেশি কার্যকর সেখানে বারবার করে আপনারা হচ্ছে ই করবেন, দেখবেন, শুনবেন, আশা করি বুঝতে পারবেন। আমি সামনে আরেকটা ভিডিওতে ভেঙে ভেঙে ই করব, শুধু ছত্রাকনাশকের শিডিউল নিয়ে একটা ভিডিও করব, এরপরে শুধু রাসায়নিক সারের নিয়ে একটা ভিডিও করব, রাসায়নিক সার এবং জৈব সার নিয়ে একটা ভিডিও করব, ছত্রাকনাশক নিয়ে ভিডিও করব, মানে ছত্রাকনাশক আলাদা, কীটনাশক আলাদা, রাসায়নিক সার আলাদা, অনুখাদ্য, পিজিআর নিয়ে আলাদা, এরকম 4টা ভিডিও করবো ইনশাল্লাহ সামনে, আস্তে আস্তে এগুলো করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।